আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করছি সকলে ভালো আছো। আবারও হাজির হয়েছে তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়ের হিসাব সমীকরণের অঙ্ক নিয়ে। আজকে আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে মিস্টার কামরানের। আমরা প্রশ্নে পড়ি, বলা হয়েছে মিস্টার কামরান 2016 সালের 1 জুলাই তারিখে 1 লক্ষ টাকা এবং 50,000 টাকা মূল্যের কম্পিউটার নিয়ে আইনি ব্যবসা শুরু করেছেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি তিনি নগদে নিয়েছেন হচ্ছে 1 লক্ষ টাকা এবং 50,000 টাকার মূল্যের কম্পিউটার নিয়ে আইন ব্যবসা শুরু করেছেন। এটা একটি সেবাধর্মী প্রতিষ্ঠান। তাহলে নগদ টাকা হচ্ছে চলতি সম্পদ এবং 50,000 টাকার মূল্যের কম্পিউটার হচ্ছে অফিস সরঞ্জাম। এবার আসি 2 তারিখে, বলা হয়েছে জানুয়ারি 2 তারিখে 15,000 টাকা মাসিক বেতনের একজন ম্যানেজার নিয়োগ। আমরা জানি নিয়োগ, চুক্তি, ফরমায়েশ মালিকের ব্যক্তিগত ঘটনা, এগুলো লেনদেন নয়। এরপরে হচ্ছে জানুয়ারির 8 তারিখ ধারে আসবাবপত্র ক্রয় করা হলো 30,000 টাকা। তাহলে সম্পত্তি ক্রয় করলে হচ্ছে সম্পত্তি সংশ্লিষ্ট সম্পত্তি হিসাব ডেবিট এবং হচ্ছে সরবরাহকারী হিসাব ক্রেডিট। তোমরা চাইলে পাওনাদার লিখতে পারো, তবে উত্তম হচ্ছে সরবরাহকারী লেখা। তাহলে আমাদের এটা লেনদেন সৃষ্টি হয়েছে। 12 তারিখে বলা হয়েছে মক্কেলদের নগদে আইনি সেবা দেওয়া হলো। তো নগদ টাকা পেয়েছি একদিকে, নগদান হিসাব ডেবিট, আর এই যে সেবা প্রদানের বিনিময়ে আয় হয়েছে, লাভ হয়েছে, এই লাভ হচ্ছে মিস্টার কামরান তিনি পাবেন। তাহলে এটা হচ্ছে মালিকের সত্ত্ব ই কে বৃদ্ধি করবে, অর্থাৎ আর ই কে বৃদ্ধি করবে। এরপরে হচ্ছে 18 তারিখ মক্কেলদের ধারে আইনি সেবা দেওয়া হলো, বাকিতে দেওয়া হয়েছে ধারে। তাহলে আমাদের দেনাদার নামক সম্পত্তি সৃষ্টি হয়েছে এবং সেবা দেওয়ার কারণে মালিকানা সত্ত্ব ই বৃদ্ধি পেয়েছে। এরপরে হচ্ছে জনতা ব্যাংক লিমিটেড হতে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ করেছে। তাহলে ব্যক্তিগত, আমরা জানি নিয়োগ, চুক্তি, মালিকের ব্যক্তিগত ঘটনা, এগুলা প্রাতিষ্ঠানিক লেনদেন নয়। আমরা 2 তারিখে জানুয়ারির 2 তারিখে যে একজন ম্যানেজার নিয়োগ করেছিলাম, আমরা 30 তারিখে এসে ওই ম্যানেজারকে বেতন পরিশোধ করেছি। এখানে আমাদের অ্যামাউন্ট উল্লেখ নাই, কিন্তু এই অ্যামাউন্টটা আমাদের 2 তারিখ থেকে দেখতে হবে। তাহলে বেতন নামক যে আমাদের ব্যয়, এই ব্যয় বৃদ্ধি পেয়েছে। এই ব্যয় বৃদ্ধির কারণে মালিকের অর্থাৎ ই হ্রাস পাবে। অন্যদিকে ব্যবসায়ের নগদ টাকা, এই যে আমরা বেতন পরিশোধ করেছি, এখানে কিছু বলা নাই, নগদ দা ব্যাংক, আমরা ধরে নেব এটা নগদে পরিশোধ করা হয়েছে। তাহলে নগদ টাকা সম্পদ হ্রাস পেয়েছে এবং মালিকের ই হ্রাস পাবে। এরপরে 30 তারিখে বলা হয়েছে ধারেকৃত আসবাবপত্রের মূল্য পরিশোধ করেছি। তাহলে আমরা ধারে আসবাবপত্র কিনেছি কত? 8 তারিখে কিনেছিলাম। এই 8 তারিখের মূল্য আমরা পরিশোধ করেছি। এখানেও বলা হয়েছে আমরা কিনেছিলাম 30,000 টাকা, কিন্তু দেওয়া হয়েছে কত? 10,000 টাকা পরিশোধ করা হয়েছে। তাহলে নগদ টাকা সম্পদ 10,000 টাকা হ্রাস পাবে এবং সরবরাহকারী হিসাব বা পাওনাদার হিসাব আমাদের হচ্ছে 10,000 টাকা হ্রাস পাবে। 31 তারিখে বলা হয়েছে জানুয়ারি মাসের অফিস ভাড়া পরিশোধ করা হয়েছে 12,000 টাকা। তাহলে নগদ টাকা সম্পদ হ্রাস পাবে এবং ব্যবসায়ের ব্যয় বৃদ্ধির কারণে হচ্ছে মালিকের হয়তো ই হ্রাস পাবে। আমরা জানি যে এ ইকুয়াল টু এল প্লাস ই, এটা হচ্ছে হিসাব সমীকরণ, কিন্তু ই সমান সমান হচ্ছে ক্যাপিটাল প্লাস রেভিনিউ মাইনাস এক্সপেন্সেস, তারপর হচ্ছে মাইনাস ড্রয়িংস। অর্থাৎ আমরা এ এল এর পাশাপাশি ই এর পূর্ণাঙ্গ যে প্রভাব সেটা আমরা দেখাবো হিসাব সমীকরণের মাধ্যমে। আমাদের করণীয় মধ্যে প্রথমে বলা হয়েছে ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনাসমূহ চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করতে বলছে। মোট হচ্ছে যোগ আর নিট মানে হচ্ছে যোগ বিয়োগ। তাহলে এখানে আমরা দেখলাম জানুয়ারির 2 তারিখে হচ্ছে নিয়োগ, আমাদের জানুয়ারির 20 তারিখে হচ্ছে কি ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ, আমরা দুইটা পেয়েছি। এরপরে হচ্ছে খ নম্বরে বলা হয়েছে আমাদের 4 নম্বর যে আমরা মার্ক 4 নম্বরের বিপরীতে যে খ নম্বর উত্তর করবো, সেখানে বলা হয়েছে মাস শেষে মিস্টার কামরানের স্বত্বাধিকারের পরিমাণ নির্ণয় করতে বলছে, অর্থাৎ এই ই এর পরিমাণ নির্ণয় করে দেখাইতে বলছে। এরপরে হচ্ছে বিবরণী ছক বা ট্রেবুলার ছক বা ট্রেবুলার সামারি, এর মাধ্যমে বলা হয়েছে যে লেনদেনগুলোর উপরে প্রভাব দেখাইতে বলছে সমীকরণের উপর। তাহলে আমরা শুরু করছি আমাদের যে পরবর্তী যে পার্ট, আমাদের ক নাম্বার। তাহলে ক নম্বরের প্রথমে বলা হয়েছে ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনার পরিমাণ। আমরা জানি 2 তারিখে হচ্ছে নিয়োগ, এই ম্যানেজার নিয়োগটা হচ্ছে আমাদের লেনদেন হবে না। আর 20 তারিখে মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ করেছে, তাহলে 15,000 টাকা এবং হচ্ছে
50,000 টাকা, মোট 65,000 টাকা হচ্ছে আমাদের লেনদেন নয়, এইটার পরিমাণ। এরপরে চলে যাই খ নাম্বার। খ নম্বরে বলা হয়েছে যে মাস শেষে জনাব মিস্টার কামরানের যে আমাদের স্বত্বাধিকারের পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা দেখি, আমরা তারিখ অনুযায়ী আসব। প্রথমে 1 তারিখ কি বলা হয়েছে? 1 তারিখে বলা হয়েছে নগদ 1 লক্ষ টাকা এবং 50,000 টাকা নিয়ে মালিক ব্যবসা শুরু করেছেন। তাহলে এটা মালিকের মূলধন 1 লক্ষ এবং 50,000 মিলে হচ্ছে 1,50,000 টাকা। এরপরে 2 তারিখ যেহেতু লেনদেন নয়, এটা বাদ যাবে। 8 তারিখে সম্পত্তি ক্রয় করা হয়েছে, তাহলে এটা মালিকের হাতকে প্রভাবিত করা নাই, এটা আসবে না। এরপরে 12 তারিখে হচ্ছে কি, আমরা নগদে আইন সেবা দিয়েছি, মালিকের সেবা আয়ের কারণে আর বৃদ্ধি পেয়েছে, এটা হচ্ছে প্রথমটা ক্যাপিটাল, পরেরটা হচ্ছে রেভিনিউ। এরপরে 18 তারিখে হচ্ছে কি ধারে আইন সেবা দিয়েছে, তাহলে প্রতিষ্ঠানের আয় বৃদ্ধি পেয়েছে, এই জন্য আর যোগ হবে। এরপরে বলা হয়েছে ব্যক্তিগত প্রয়োজনের ঋণ, এটা লেনদেন হবে না, এটা বাদ। এরপরে চলতি মাসে ম্যানেজারের বেতন পরিশোধ, এই বেতনটা হচ্ছে প্রতিষ্ঠানের ব্যয় হচ্ছে এক্সপেন্সেস, এটা বিয়োগ যাবে। এরপরে হচ্ছে সম্পত্তির যে আমরা কিনেছিলাম বাকিতে, সেটা হচ্ছে আমরা কি করছি, মূল্য পরিশোধ করছি। একদিকে আমাদের নগদ টাকা সম্পদ হ্রাস পাচ্ছে, অপর দিকে আমাদের দায় হ্রাস পাচ্ছে, এটা মালিকের হাত থেকে কোনোভাবে প্রভাবিত করা নাই, যার জন্য এটা কি হবে না, এখানে আসবে না। এরপরে চলে যাই 31 তারিখে বলছে অফিস ভাড়া পরিশোধ, এটা প্রতিষ্ঠানের ব্যয় এক্সপেন্সেস, এই হচ্ছে আমাদের টোটাল লেনদেন, এখানে কোনো উত্তোলন নেই। তাহলে আমরা যে আয়গুলা যোগ করব এবং ব্যয়গুলা বিয়োগ করব, তাহলে আমাদের কত আসতেছে, 1,50,000 সাথে 25,000 এবং 30,000 দুইটা যোগ হবে, সেখান থেকে 15 এবং 12,000 বিয়োগ করলে আমাদের আসতেছে 1,78,000 টাকা হচ্ছে আমাদের কি মালিকের মালিকানা শর্ত। এই হচ্ছে আমাদের অঙ্ক খ নাম্বার। আশা করছি তোমরা বুঝতে পারছো। এবার আসলে আমরা ঘ নম্বরে যাই, সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের অংশটা, যেটা হচ্ছে হিসাব সমীকরণের প্রভাব। প্রথমে আমরা দেখি, আচ্ছা তাহলে আমরা যখন পরীক্ষায় অঙ্ক করব, তখন আমরা সম্পত্তির দিকে ঘর করব হচ্ছে কয়টি, 5টি, দায়ের দিকে আমরা ঘর করব 4টি, এবং হচ্ছে মালিকের সাথে ঘর করব 4টি। এই হচ্ছে আমাদের ঘরের সংখ্যা হবে। যেহেতু এখানে জায়গা স্বল্পতা, তার জন্য হচ্ছে আমি এখানে সংক্ষিপ্ত আকারে প্রদান করেছি। আচ্ছা, তাহলে আমরা জানি যে আমাদের নির্দিষ্ট ঘর, তোমরা যখন পরীক্ষা অ্যাটেন্ড করবে অবশ্যই ঘরগুলো সুন্দরভাবে করার চেষ্টা করবে, তাহলে তোমাকে কোনো কিছু মুছতে হবে না বা কাটতে হবে না। প্রথমে যাই আমরা, প্রথমে প্রতিষ্ঠানের নাম লিখবো মিস্টার কামরান এরপর কি করতে বলছে আমাদেরকে, হিসাব সমীকরণের প্রভাব নির্ণয় করতে বলছে, আমরা লিখবো। এরপর আমরা চলে যাব আমাদের তারিখের আমাদের দেওয়া আছে, এখানে আমরা এটা হচ্ছে পরিবর্তিত করে নিয়েছি, আমরা পরিবর্তন করে নিয়েছি, 2016 সাল ছিল প্রশ্নে আমাদের। এরপর 1 তারিখে হচ্ছে কত, 1 তারিখে হচ্ছে মালিক নগদ টাকা নিয়ে আসছে, তো নগদের ঘরে লিখবে 1 লক্ষ টাকা। মালিক কি নিয়ে আসছে, কম্পিউটার হচ্ছে অফিস সরঞ্জাম। এরপরে আমরা কি করব, এখানে উভয় দিকে সমান হয়েছে, তারপরে মালিকের মূলধনে লিখবো হচ্ছে 1,50,000 টাকা। এরপরে আমাদেরকে বলা হয়েছে কি 1 তারিখে শেষ, এরপরে আমাদেরকে 2 তারিখ কোনো লেনদেন হবে না। তারপর 8 তারিখে বলা হয়েছে কি, 8 তারিখে বলা হয়েছে ধারে আসবাবপত্র ক্রয়, তাহলে আসবাবপত্রের ক্রয়ের ফলে এটা হচ্ছে 8 তারিখ। তাহলে কি হবে, আমাদের আসবাবপত্র নামক সম্পত্তি বৃদ্ধি পাবে এবং প্রদেয় হিসাব বা দায় সৃষ্টি হবে। এরপরে 8 তারিখের পরে হচ্ছে 12 তারিখ, বলা হয়েছে নগদে আইন সেবা দেওয়া হলো, তো নগদ টাকা সম্পদ বৃদ্ধি পাবে এবং এই সম্পদটা হচ্ছে কে পাবে, মালিকের হাতের সাথে যোগ হবে। এরপরে 18 তারিখ ধারে আইন সেবা দেওয়া হয়েছে, তাহলে আমাদের কি হবে, প্রাপ্য হিসাব বা দেনাদার, আমাদের দেনাদার সৃষ্টি হবে 30,000 টাকা। আর এই যে সেবার বিনিময়ে যে আয় হয়েছে বা লাভ হয়েছে, এই লাভ মালিকের মূলধনের সাথে যোগ হবে। এরপরে হচ্ছে আমাদের 20 তারিখ কি বলা হয়েছে, ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ, কিন্তু এটা লেনদেন হবে না, এটা হিসাব সমীকরণে আসবে না। এরপর হচ্ছে চলতি মাসের ম্যানেজারের বেতন পরিশোধ করা হয়েছে 30 তারিখে, তাহলে বেতন পরিশোধ করেছি আমরা কত টাকা, সেটা এই যে এটা হবে, এখানে দেওয়া আছে অ্যামাউন্টটা, এইখানে 30 তারিখে নাই, তাহলে আমরা 2 তারিখ থেকে অ্যামাউন্টটা দেখে, এখানে যেহেতু নগদ টাকায় পরিশোধ করেছি বা কিছু বলা নাই, ব্যাংক বা চেক বলা নাই, তাহলে আমরা ধরে নেব যে এটা নগদে দেওয়া হয়েছে, তার নগদ টাকা থেকে হ্রাস পাবে। আর এই যে ব্যয় হলো, এই ব্যয় হচ্ছে মালিকের হাত থেকে
বিয়োগ যাবে, এক্সপেন্সেস বিয়োগ যাবে। এরপরে হচ্ছে আবার 30 তারিখ বলা হয়েছে যে আমরা যে 8 তারিখে আসবাবপত্রটা কিনেছিলাম 30,000 টাকা দিয়ে, সেই আসবাবপত্রের মূল্য 10,000 টাকা পরিশোধ, নগদে পরিশোধ করেছি আমরা, চেক উল্লেখ নেই, তার নগদ টাকা সম্পদ থেকে বাদ যাবে এবং প্রদেয় হিসাব বা দায় থেকে বাদ যাবে। এরপরে আমরা চলে যাই 31 তারিখে বলা হয়েছে জানুয়ারি মাসে অফিস ভাড়া পরিশোধ করা হলো 12,000 টাকা, চেক বা ব্যাংক উল্লেখ নেই, তাহলে নগদ টাকা হয়েছে, তাহলে আমরা এখানে নগদ টাকা থেকে বিয়োগ করব। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নগদ টাকা সম্পদ থেকে বাদ দিয়েছি এবং বাদ দিয়েছি কার কাছ থেকে, মালিক থেকে বাদ দিয়েছি। এর পরবর্তী কাজ হচ্ছে আমাদের ব্যালেন্স বা উদ্বৃত্ত নির্ণয় করা। তো এই উদ্বৃত্তের জন্য আমাদের এখানে যেটা হয়েছে, ঘর সংকটের কারণে একটু ফন্টের সমস্যা হয়েছে, তাহলে আমরা এখানে যোগ বিয়োগ করব, করার পরে আমাদের আসছে কত, 88,000 টাকা আসছে আমাদের এখানে উদ্বৃত্ত। এটা নিচে লিখতে হবে, 50,000 টাকা একটু উপরে চলে গিয়েছে। তারপরে এই 30,000 টাকা এখানে আসবে না, নিচে আসবে 30,000 টাকা। এরপরে এটাও 30,000 টাকা এই ঘরে নিয়ে না আসে, এই ঘরে আসবে। তারপরে সমান সমান চিহ্ন দেব। এখানে 30,000 টাকা থেকে 10,000 টাকা চলে গেলে 20,000 টাকা এই ঘরে আসবে, এক ঘর নিচে, এবং এগুলো যোগ বিয়োগ করার পরে এটা হলো। এখন আমাদের কাজ হচ্ছে সম্পত্তির দিকে মোট যোগফল, সেটা আসছে 1,98,000 টাকা। এটা মাঝখান বরাবর লিখবো আমরা, 1,98,000 টাকা। এরপরে আমরা হচ্ছে দায় এবং মূলধন যোগ করব, যোগ করলে আমাদের কত আসে, 1,98,000 টাকা। এটাকে মাঝখানে লেখার চেষ্টা করব। এইটা ছিল আমাদের অঙ্ক, এটা অনেক সহজ। আমরা এটাকে নবম দশম শ্রেণীর যে পদ্ধতি ছিল সেই পদ্ধতিতে করার চেষ্টা করেছি তোমাদের বোঝার সুবিধার্থে। আমরা অন্য আরেকটি অঙ্ক তোমাদের জন্য কাজ দিচ্ছি, সেটা হচ্ছে দিলরুবা জাহানের। আশা করছি তোমরা এটা চেষ্টা করবে, এটার ভিডিও দেওয়া আছে। এবং আজকের ক্লাস আশা করছি যে তোমাদের সকলের বোধগম্য হয়েছে। তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং সুস্থতা কামনা করছি সকলের। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।